আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নিজামের শহরে বাংলাদেশের সেই প্রথম ওয়ানডে জয়। বিসিবির অনুমতি পেলে আমিরাত থেকে সরাসরি দিল্লি যাবেন মুস্তাফিজ। পিএসএল এ খেলার ছাড়পত্র পেলেন সাকিব, যাবেন না রিশাদ। বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নিজামের শহর বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এই দুটো বাক্য পড়ার পর মনে হতে পারে ক্রিকেট ব্যালকনিতে বসে কেউ রূপকথার বই হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলেন। হ্যাঁ, বাংলাদেশের প্রথম ওয়ানডে জয় রূপকথা মনে হতেই পারে, হওয়াটাও স্বাভাবিক। বাংলাদেশ এখন দেশে বিদেশে ওয়ানডে ম্যাচ জিতছে, সিরিজ জিতছে। কত সাফল্যের গল্পগাথা। 2 যুগ আগে কেনিয়ার বিপক্ষে একটা জয়কে মনে রাখার কি আছে, কারণ সেদিন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ওয়ানডে ম্যাচে জয়ের সংখ্যাটা 0 থেকে 1 হয়েছিল। ওটাই প্রথম জয়। আর যে কোনো প্রথমের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ লিখে বা বলে বোঝানো কঠিন। ক্রিকেট প্রেস বক্সে এক দশকের বেশি সময় অনিয়মিত, তারপরও নিজের ভেতরের সাংবাদিক সত্তাটা নেড়ে চেড়ে ওঠে যখন বাংলাদেশ ক্রিকেটের কোন প্রথম সাফল্যের কথা শুনে, পড়ি বা দেখি। রবীন্দ্রনাথের গানের সুর প্রাণে বেজে ওঠে। বলতে ইচ্ছে করে, দিনের পথিক মনে রেখো, আমি চলছিলাম রাতে, সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। টেস্ট, ওয়ানডে, টি20 3 ফরম্যাটেই বাংলাদেশের প্রথম জয় দেখার সুযোগ হয়েছিল প্রেস বক্সে বসে। ক্রিকেট ঈশ্বরকে ধন্যবাদ। গুগলে সার্চ দিয়ে দেখেছি বাংলাদেশের আর কোনো সাংবাদিকের নাম এই তালিকায় নেই। এই অনুভূতিটাকে যেন উস্কে দিলেন বিখ্যাত ক্রিকেট লেখক উৎপল শুভ্র বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের 2 যুগ পূর্তিতে কিছু একটা লিখতে বলে। থাম্ব কালচার এর এই যুগে মোবাইল, ল্যাপটপে আঙুলের ছোঁয়ায় যেখানে পুরনো সবকিছু খুঁজে পাওয়া যায়, সেখানে ম্যাচ নিয়ে কি লিখবেন? ভারতে অনুষ্ঠিত সেই 3 জাতি টুর্নামেন্টের আগে বাংলাদেশ এশিয়া কাপ খেলেছে, অস্ট্রেলিয়া কাপ খেলেছে, কিন্তু কোনো ম্যাচ জিততে পারেনি। ওই টুর্নামেন্টও বাংলাদেশ ছিল আন্ডারডগ, স্বাগতিক ভারত ছাড়া অন্য দলকে নিয়ে, যারা ততদিনে বিশ্বকাপ খেলে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, ওই টুর্নামেন্টে ভারতকেও হারিয়েছিল। তবে সেই কেনিয়ান ক্রিকেট হয়তো আজ জাদুঘরে চলে গেছে, আর বাংলাদেশ ক্রিকেট প্রতিদিন নতুন নতুন ইতিহাস লিখছে। কিন্তু হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে বাংলাদেশের সেই জয় জাদুঘরে নয়, দেশজ ক্রিকেট ইতিহাসের প্রথম পাতায় জায়গা করে নিয়েছে। সেই ইতিহাস পড়তে ইচ্ছে না করলে দ্রুত পাতা উল্টে যেতে পারেন, কিন্তু অস্বীকার করতে পারবেন না ফ্ল্যাশব্যাকের মতো আজ কত স্মৃতি মনে পড়ছে। ম্যাচের জয়ের পর বাংলাদেশ ড্রেসিং রুমের সেই কি অবস্থা, বন্যার মতো বাঁধ ভেঙে যাওয়া আনন্দ উচ্ছ্বাস। সেই মধ্যরাতেও বাংলাদেশ জয়ধ্বনিতে কাঁপছিল হোটেল লবির সামনের জায়গাটুকু। একই হোটেলে ছিলেন বলিউড তারকা অনিল কাপুর, মাধুরী দীক্ষিতের মতো মহাতারকারাও। বাংলাদেশ দলের ক্রিকেটারদের উচ্ছ্বাসকে স্বাগত জানাতে লবিতে নেমে আসেন তারাও। এখনকার মতো মোবাইলে সেলফি তোলার সুযোগ ছিল না, কিন্তু অনিল কাপুর, মাধুরী দীক্ষিত হাসি মুখে ছবি তোলার দাবি মিটিয়েছিলেন খালেদ মাসুদ পাইলট, মোর্শেদ আলী খান সুমন, হাসিবুল হোসেন শান্তদের। কেনিয়ার বিপক্ষে 6 উইকেটের সেই জয় কতটা আবেগের, কতটা আনন্দের, কতটা উচ্ছ্বাসের, এখন তা বোঝানো কঠিন। তবে গার্ডেন গ্রিনিজের মতো মুডি মানুষ যখন সারা রাত জেগে ভোরের সূর্যোদয় দেখতে দেখতে সবার সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় গলা মেলালেন, আমার সোনার বাংলা, যেই জয় ক্রিকেট আর রবীন্দ্রনাথের যুগলবন্দী হয়ে গিয়েছিল, তার প্রভাব বাংলাদেশ ক্রিকেটে চিরকালীন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এ দিল্লি ক্যাপিটালস দলে মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করায় দেশে এবং বিদেশে ব্যাপক সাড়া পড়েছে। দিল্লির অফিসিয়াল ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্ট দেওয়ার পর তা দ্রুতই ব্রেকিং নিউজ হয়ে ওঠে বাংলাদেশে। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্গের পরিবর্তে মুস্তাফিজকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। বাঁহাতি এই পেসারকে এক মৌসুমের জন্য 6 কোটি রুপিতে দলে ফেরাই, যা প্রতি ম্যাচে প্রায় 42,85,000 রুপি সমানে নিশ্চিত করে। 2025 সালের নিলামে কোনো বাংলাদেশি খেলোয়াড় না থাকায় অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশ ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন এর কারণ।
কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত সেই ধারণা ভুল প্রমাণ করেছে। এদিকে মুস্তাফিজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আমিরাতের বিপক্ষে দুটি টি-20 ম্যাচ খেলতেই তিনি গেছেন, যা অনুষ্ঠিত হবে 17 ও 19 মে শারজাতে। অন্যদিকে পাকিস্তান সুপার লিগ থেকেও বাংলাদেশি ক্রিকেটারদের চাহিদা দেখা গেছে। রিশাদ হোসেন এবং নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পিএসএল দলগুলো। একই সঙ্গে লাহোর কালান্দার্স দলে যুক্ত করেছে সাকিব আল হাসানকে, যিনি ইতিমধ্যে বিসিবির কাছে পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন। আইপিএল এর পয়েন্ট তালিকায় দিল্লি ক্যাপিটালস এখনো সেরা চারে জায়গা পাওয়ার লড়াইয়ে লড়ছে। তাদের সামনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ: 18 মে গুজরাট টাইটান্স, 21 মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 24 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। এর মধ্যে গুজরাটের বিপক্ষে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, আর সেই ম্যাচ থেকে মুস্তাফিজকে খেলতে চায় দিল্লি। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির কাছ থেকে মুস্তাফিজের আইপিএল এ অংশগ্রহণের অনুমতি বা এনওসি ইস্যু করা হয়নি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ জানিয়েছে এখনো বিসিসিআই বা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। তবে আইপিএল নাম দেওয়ার সময় সাধারণত এনওসির বিষয়টি চূড়ান্ত হয়। জাতীয় দলের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানিয়েছেন, আমাদের দলে 5 জন পেসার আছে। দুটি ম্যাচের সিরিজে একজন না থাকলেও তেমন সমস্যা হবে না। ফলে টিম ম্যানেজমেন্ট চাইলে মুস্তাফিজকে ছাড়তে পারে। যদিও বিসিবির অন্য একটি সূত্র বলছে মুস্তাফিজ 19 মে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে আমিরাত থেকে দিল্লি যেতে পারেন। তবে যদি বিসিবি ও টিম ম্যানেজমেন্ট সম্মতি দেয়, তাহলে তিনি 17 মের আগেই দিল্লিতে পৌঁছে গুজরাটের ম্যাচে অংশ নিতে পারে। নিউ ইয়র্ক থেকে পিএসএল এর দল লাহোর কালান্দার্সে খেলার আবেদন করেছিলেন সাকিব আল হাসান। যেহেতু তিনি এখন জাতীয় দলের সঙ্গে নেই, তাকে তাই পুরো টুর্নামেন্টের জন্য অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাকিব লাহোরে গেলেও সেখানে ফিরছেন না রিশাদ হোসেন। কিছুদিন আগেই তিনি এই দলের হয়ে খেলে দেশে ফিরেছেন। সেই সময় তার করা একটি মন্তব্য নিয়ে অখুশি ছিল লাহোর কালান্দার্স। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সার্বিক পরিস্থিতি বোঝাতে গিয়ে রিশাদ বাংলাদেশি একটি ওয়েবসাইটকে জানিয়েছিলেন, মিচেল আমাকে বলেছিল সে আর কখনো পাকিস্তান যাবে না। টম কারেন শিশুদের মতো কাঁদছিল। যদিও অনাকাঙ্ক্ষিত এই মন্তব্যের জন্য লাহোর কালান্দার্স কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন রিশাদ, কিন্তু পরে আর ব্যাপারটি স্বাভাবিক হয়নি। এবার নাকি রিশাদই তাদের জানিয়ে দিয়েছেন আর ফিরছেন না সেখানে। যদিও এখন পর্যন্ত পিএসএল এ খেলা বাংলাদেশিদের মধ্যে রিশাদই সেরা পারফর্মার। 5 ম্যাচে 9 উইকেট নিয়েছেন তিনি। রিশাদের মতো নাহিদ রানাও পিএসএল এ ফেরাটা অনিশ্চিত। পেশার জালমির হয়ে খেলতে গিয়েছিলেন তিনি। আসলে আইপিএল ও পিএসএল এর জন্য বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হচ্ছে জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের পরে। দিল্লির বিমানবন্দরে মালামাল চেক করে নিচ্ছিলেন মিচেল স্টার্ক। তখনই একজন ব্লগার তার দিকে ভিডিও অন করে চলে আসেন। কিছু একটা বলতেও দেখা যায় তাকে। স্টার্ক বিরক্ত হন এবং ওই ভারতীয়কে দূরে যেতে বলেন। তিনি উল্টো আরো কাছে গিয়ে ভিডিও করতে থাকেন। এই ঘটনায় সমালোচনা হচ্ছিল বেশ। জানা গেছে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিচ্ছেন না এই ওসি। নতুন ভাবে শুরু হতে যাওয়া আইপিএল এর বাকি অংশে যে স্টার্ক খেলবেন না তা অনেকটা অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো। 11 ম্যাচে দিল্লির হয়ে সর্বাধিক 14 উইকেট নেওয়া পেসার দলকে জানিয়েছে তিনি ভারত আসছেন না। নিরাপত্তার সংখ্যার বিষয়েও যে আছে তা বোঝা যায় ফ্রেশার মার্গার্গের আইপিএল খেলতে না আসার সিদ্ধান্তে। ইংলিশ ক্রিকেটার মঈন আলীও নাম তুলে নিয়েছেন। ফ্রেশারের জায়গায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিরাপত্তার জন্য খেলতে না চাওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নামও। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি অংশ। ভারত পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল খেলা। নিরাপত্তা অজুহাতে 1 সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। পরিবর্তন হয়েছে ফাইনালের তারিখও। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নিজামের শহরে বাংলাদেশের সেই প্রথম ওয়ানডে জয়। বিসিবির অনুমতি পেলে আমিরাত থেকে সরাসরি দিল্লি যাবেন মুস্তাফিজ। পিএসএল এ খেলার ছাড়পত্র পেলেন সাকিব, যাবেন না রিশাদ। বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।